বিশ্বের নির্বাচনের আগে ধরে নেওয়া হচ্ছে ২১শে জুলাইয়ের মঞ্চ, তৃণমূলের শহীদ সমাবেশ, যে মঞ্চ থেকে এক প্রকার ২৬-এর রূপরেখা বাতলে দিতে পারেন বা বার্তা দিতে পারেন সেই রূপরেখার তৃণমূল সুপ্রিমো। তাই অমিতাভদা, একদম প্রথম প্রশ্ন বা জিজ্ঞাসা আপনার কাছে এটা থাকবে যে বাংলা বাঙালির অস্মিতা রক্ষা নাকি অনুপ্রবেশ, মানে ২৬-এর নির্বাচনী হাতিয়ার ঠিক কি হতে চলেছে? এটা খুব স্পষ্ট যে ২৬-এর নির্বাচনের হাতিয়ার হিসেবে যে দৃষ্টিভঙ্গিগুলোকে এই মুহূর্তে বাজার গরম করবার জন্য তুলে আনা হচ্ছে, যার ভেতরে এই এনআরসি, সিএএ এবং বাঙালির অস্মিতার প্রশ্ন ইত্যাদি আসছে, তাহলে দুটো বিষয় কিন্তু খুব স্পষ্ট। এক, আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার সার্বিক অবনতি এবং ক্রমবর্ধমান শাসক গোষ্ঠীর ছত্রছায়ায় থাকা ধর্ষণের রাজনীতি, অবদমনের রাজনীতি, গুন্ডাবাজির রাজনীতি। দুই, ভেঙে পড়া প্রশাসন এবং প্রতিটি বিষয়ে আদালতের হস্তক্ষেপ এবং আদালত কর্তৃক শেষ পর্যন্ত সাংবিধানিক নিয়ম কানুনকে বলবৎ করবার চেষ্টা। তিন, এ রাজ্যের সাধারণ জনজীবনের সঙ্গে জড়িত অন্ন, বস্ত্র, বাসস্থানের মৌলিক প্রশ্নগুলিকে সম্পূর্ণ সরিয়ে রেখে নির্বাচন এবার যে প্রশ্নে, সেটা হচ্ছে মানে যেখানে ঠেলে দিতে চাইছেন শাসক পক্ষ এবং তথাকথিত প্রধান বিরোধী পক্ষ, সেটা হচ্ছে আমাদের পরিচিতি সত্তা। একদিকে ভারতীয় নাগরিকত্বের প্রশ্নে এনআরসি এবং সিএ এর বিতর্ক, এবং অন্যদিকে হচ্ছে বাঙালি অস্মিতার নামে যে কিছুদিন আগে একটি বিতর্কতেও বা আগেও বারবার মণি কাঞ্চন দা বলেছেন, রামচন্দ্র নিয়ে আমার বলা একটি উক্তিকে উনি বিভিন্ন সময় ব্যবহার করেছেন। ওরাও শেষ পর্যন্ত এই বাংলার মাটিতে রামচন্দ্রকে ছেড়ে দিয়ে জয় মা কালী, জয় মা দুর্গা ইত্যাদির দিকে যাচ্ছেন। ফলে সবটা মিলিয়ে এটা খুব স্পষ্ট যে 2026-এ যারাই সরকার করবেন তাদের কাছে নির্বাচনের ইস্যু হিসেবে দুর্নীতি, আইন শৃঙ্খলার সার্বিক অবনমন, খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক জায়গাগুলোতে সরকারের যাবতীয় ব্যর্থতা, এগুলো আর কোনো ইস্যু থাকছে না। আপনি ভোট দিতে পারবেন কিনা, আপনি বাঙালিয়ানা প্রতিষ্ঠিত করতে পারবেন কিনা, আপনি জল বলেন না পানি বলেন, জামাইবাবু বলেন না দুলাভাই বলেন, সেই নিয়ে হবে এবারের ভোট। এখন প্রশ্ন হচ্ছে বাংলার মানুষকেই তাহলে সিদ্ধান্ত নিতে হবে, বুঝতে হবে যে এই মুহূর্তে তাদের জন্য কোনটা আসু। হ্যাঁ, এনআরসির প্রশ্নটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে যে বিপুল সংখ্যায় অবৈধ অনুপ্রবেশ ঘটেছে এবং প্রশ্নাতীত ভাবে এটা প্রমাণিত, এই অনুপ্রবেশকে রোধ করতে গেলে যে কায়দায় সিএ বা যে কায়দায় এনআরসির কথা বলা হয়েছে তা না হলেও সীমান্ত সুরক্ষাকে আরো জোরদার করে এবং অনুপ্রবিষ্টদের অনতিবিলম্বে বাংলা থেকে বার করে দেওয়া, অন্যথায় এই যে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালিদেরকে বাংলাদেশি বলে ভেবে নিয়ে তাদের উপরে যে অত্যাচার নেমে আসছে, তার কারণই তো ওইটা যে বাংলায় ব্যাপকভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হয়েছে। অতএব বাংলাদেশি আর পশ্চিমবঙ্গীয় বাঙালির ভেতরে সারা ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে আর কোনো প্রভেদ থাকছে না। আমাদের এখানকার মানুষেরা কর্মহীনতার জন্য যাচ্ছেন অন্য রাজ্যে কাজ করতে, সেই ভ্যাকুয়ামটা দখল করে নিচ্ছেন বাংলাদেশ থেকে আসা মানুষজন। ফলে স্বাভাবিকভাবেই ভোটের অঙ্কে লাভবান থাকছেন শাসক পক্ষ, অতএব তারা এটাকে একটা ইতিবাচক অঙ্ক হিসেবে দেখতে চাইছেন। কিন্তু আমার ঘরের ছেলেমেয়েরা, আমার ঘরের মানুষ, ভাই বোনেরা, তারা ওই ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন এই শুধুমাত্র একটি রাজ্য দিয়ে হু হু করে ঢুকে পড়া অনুপ্রবেশের যে সন্দেহের পরিস্থিতি, তার কারণে সার্বিকভাবেই সে বাঙালি আক্রান্ত হচ্ছে, যে তার কারণটাও কিন্তু শেষ পর্যন্ত এ রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা, যে এখানে অনুপ্রবেশকে তারা ঠেকাতে পারেননি। তাই পিঠ বাঁচাতে আজকে এই এনআরসি, এই সিএএ ইত্যাদি তুলে যুক্তি সাজানোর চেষ্টা চলছে যে ভারতীয়তা থেকে বঞ্চিত করা বা প্রয়োজন মতো স্বার্থ মতো ধর্মীয় রং দেখে। এখান থেকে যে অনুপ্রবেশের কথা বারংবার আমাদের কথায় উঠে আসছে, কারণ একসময় দাঁড়িয়ে আমরা দেখেছি যে বিরোধী দলনেত্রী থাকা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও তো অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়েছেন, তাকেও আমরা জোরদার বিরোধিতা করতে দেখেছি। আমি এখান থেকে অনির্বাণদার কাছে আসবো, তাহলে যদি এসআইআর হয়ও বা অনুপ্রবেশ রোখার চেষ্টাও যদি করা হয়, তাহলে সমস্যা কোথায়? কারণ যেভাবে এর বিরোধিতা করা হচ্ছে, আপনাদের কি মনে হয় কোন কোন ক্ষেত্রগুলোতে এই সমস্যা আসতে পারে? অনুপ্রবেশ কি আপনারা হটাতে চান না বা তৃণমূল হটাতে চান না? বেশ, বর্ডারটা তৃণমূল কার্ড দিচ্ছে মোটামুটি আজ 100 বছর হলো বলেই আমাদের মনে হচ্ছে আপনাদের বক্তব্য শুনে। নিশ্চয়ই তৃণমূলের ব্যর্থতা, বর্ডার তারা কেন গার্ড দিতে পারে না, এক। দুই, অনুপ্রবেশ হচ্ছে চারিদিকে রোহিঙ্গায় ছেয়ে যাচ্ছে। শুভেন্দুবাবু বলছেন 90 লক্ষ রোহিঙ্গা পশ্চিমবঙ্গে, কখনো বলছেন 20 লক্ষ রোহিঙ্গা বিহারে, অথচ গোটা পৃথিবী জুড়ে
রোহিঙ্গাদের মোট জনসংখ্যা 20 লক্ষের কম। এটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে যত রকম আপনার স্ট্যাটিস্টিক যেখানে যেখানে খুঁজবেন দেখবেন 15 থেকে 17 লক্ষ সংখ্যাটাই আপনি পাবেন, তার চেয়ে কিছুই বেশি পাবেন না, 20 লক্ষেরও কম গোটা বিশ্ব জুড়ে। অত চারিদিকে নাকি রোহিঙ্গা কিলবিল করছে। বিজেপির বন্ধুদের যখন জিজ্ঞাসা করে আপনি রোহিঙ্গা দেখেছেন চোখের সামনে, তারা বলে না না চারিদিকে রয়েছে কিন্তু আমি দেখিনি। তারা কোন ভাষায় কথা বলে? তারা তো বাংলাতে কথা বলে। অথচ রোহিঙ্গারা মায়ানমারের লোক, তাদের সঙ্গে বাংলার কোনো সম্পর্কই নেই। মায়ানমারের মাঝে আছে বাংলাদেশ, একটা আস্ত দেশ, তারপরে হচ্ছে ভারতের বর্ডার, অথচ তারা নাকি সবটা পেরিয়ে এখানে চলে আসছে, কোটি কোটি ঢুকে পড়ছে, অথচ টোটাল সংখ্যাটাই 20 লক্ষের কম। আজকে অমিতাভবাবুকে আমি ধন্যবাদ জানাই যে সিপিএম যে আদতে ন্যারেটিভগতভাবে, রাজনৈতিক ন্যারেটিভগতভাবে বিজেপির দোষর, সেটা উনি যতটা সহজে বুঝিয়ে দিলেন মানুষজনকে, আমি তাকে ধন্যবাদ জানাই। মোহাম্মদ সেলিম এর আগে বুঝিয়েছিলেন, উনি আর একবার বোঝালেন। এইখানে অনুপ্রবেশ এই যে চারিদিকে আবহটা তৈরি করা, কার্যত এটা যে বাঙালিদের বিরুদ্ধে একটি জেনোসাইডের গ্রাউন্ড তৈরি করা হচ্ছে। 1930-এর দশকে ঠিক যেভাবে ইহুদিদের বিরুদ্ধে এই গ্রাউন্ডটা জার্মানিতে নাৎসি বাহিনী তৈরি করেছিল, আজকে সেই জায়গাটা এখানে আরএসএস বিজেপি তৈরি করছে। এটা যারা বুঝে উঠতে পারছেন না, তাদের মনোভাবের প্রতি এক আমার করুণা, আর দুই যারা ইচ্ছা করে বুঝতে চান না তাদের কিনে আমার কিছু বলার নেই। আমি শুধু একটা উদাহরণ দিই, নরেন্দ্র মোদীর একটি বক্তব্য দেখালেন যে সংবিধান মেনে আমরা অনুপ্রবেশকারীদের বাইরে পাঠাবো। ভাইন, আজকে একটি প্রথম সারির বাংলা দৈনিকে 2 জন মানুষের কথা বেরিয়েছে যাদেরকে মহারাষ্ট্রে সেখানকার পুলিশ প্রথমে আটক করে 4 দিন একটি ঘরে আটকে রাখে, 4 দিন, তারপরে নিয়ে যায় স্থানীয় থানায়। সেইখানে কদিন পর সেখান থেকে তাদেরকে বিএসএফের কাছে হ্যান্ডওভার করা হয়। বিএসএফ তাদেরকে পুশব্যাক করে বলে পালাতে চাইলে গুলি করে মারবো। এবং তারপরে রাজ্য সরকারের সঙ্গে বা এখানকার সরকারের সঙ্গে বিজিবি অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড তারা যোগাযোগ করে, যাবতীয় নথিপত্র ইত্যাদি ভেরিফিকেশন তারপরে হয় এবং তাদেরকে ফেরত নিয়ে নেয়। এবং এটা একটা মাত্র ঘটনা নয়, এরকম একাধিক ঘটনা আমরা জানতে পারছি। এবার আপনি আমাকে বলুন, আমাদের সংবিধানে কোথায় এই প্রভিশনটা আছে যে পুলিশ আদালতে 24 ঘন্টার মধ্যে পেশ না করে দিনের পর দিন আটকে রাখতে পারে? কোন নথি জাল, কোন নথি জাল নয়, এইটা আমাদের সংবিধানে কোথায় পুলিশ বা বিএসএফকে যাচাই করার অধিকার দেওয়া হয়েছে আদালতকে বাইপাস করে? এবং 3, যদি গোটাটাই এরা এতই ঠিক করে থাকবে তাহলে ফেরতটা নিল কেন? আমি আবারও বলছি, এখানে এক লাইন আবারও বলছি, এখানে নথি জাল, অনুপ্রবেশ, রোহিঙ্গা এগুলো সব ফালতু কথা। আসল কথা হচ্ছে বাঙালিদের বিরুদ্ধে গণহত্যার একটি লেজিটিমাইজেশন করার প্রক্রিয়ার এর মধ্যে আমরা রয়েছি। এখনই রুখতে না পারলে না আমরা বাঁচবো, না বিজেপির হয়ে দালালি করছেন তারা বাঁচবেন।